সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কৃষ্ণপক্ষ উপন্যাসটির ৪র্থ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। মহসিন বলল, শালা হারামি। এই জাতীয় গালি সে কিছুক্ষণ পর পর দিচ্ছে। যাকে দেয়া হচ্ছে সে অবশ্যই শুনছে না। সে 10 টনি ট্রাক নিয়ে ছুটে যাচ্ছে, যার পেছনে বাম্পারে লেখা মায়ের দোয়া। এই ট্রাক ড্রাইভার মহসিনকে সাইড দিচ্ছে না, অন্যদের দিচ্ছে, কিন্তু মহসিনের পিকআপকে দিচ্ছে না। ট্রাক ভর্তি করুগেটেড টিনের শিটের উপর দুজন কুলি মাথায় গামছা বেঁধে বসে আছে। দুজনের হাতেই বেড়ি। তারা খুব মজা পাচ্ছে। সাইড চেয়ে যে কোনো গাড়ি হর্ন দেয়া মাত্র ট্রাক তাকে সাইড দিয়ে দিচ্ছে। শুধু যখন মহসিন হর্ন দিচ্ছে তখন ট্রাক চলে যাচ্ছে মাঝ রাস্তায়। ট্রাকে বসে থাকা কুলি দুজন দাঁত বের করে হাসছে। তারা খুব মজা পাচ্ছে। মুহিব বলল, পাল্লা দিয়ে লাভ নেই ড্রাইভার সাহেব, ও সাইড দিবে না। মহসিন ক্রুদ্ধ গলায় বলল, সবেরে দিতেছে, আমারে দিব না কেন? কে জানে কেন, কোনো একটা তামাশা করছে। আমাদের আগে যাবার দরকার নেই, আমরা পেছনে পেছনেই যাই। ট্রাকের পেছনে থাকলে রাস্তা দেখা যায় না, চালাইতে অসুবিধা। তাহলে আসুন এক কাজ করি, চায়ের দোকান দেখে গাড়ি থামান, আমরা চা খাই, ট্রাকের মধ্যে চলে যাক। এই হারামজাদাকে ওভারটেক না করতে পারলে আমি বাপের ঘরের না। কোনো দরকার নেই ভাই, আপনি গাড়িটা থামান, আমরা চা খাই, চায়ের তৃষ্ণা হচ্ছে। মহসিন নিতান্ত অনিচ্ছায় গাড়ি থামালো। মুহিব প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে চা খেল। লিনাও মুহিবের সঙ্গে নেমেছে, সেও চা খাবে। তাকে পিরিচে করে চা দেয়া হয়েছে, সে চা খাচ্ছে। লম্বা ঘুম দেওয়ায় তার নিজস্ব ব্যাটারি চার্জ হয়ে গেছে। সে ক্লাস 2 বাংলা বইয়ের সব ছড়া একের পর এক শুনিয়ে যাচ্ছে। ছড়া বলছে হাত পা নেড়ে। ছড়া বলার ফাঁকে ফাঁকে পিরিচে চা ঢেলে তার মুখে ধরে খাইয়ে দিতে হচ্ছে। মুহিবকে লিনা এখন ডাকছে ছোট মামা। ছোট মামা কেন ডাকছে সেই জানে। ছোট মামা। কি? রং তুলি কবিতা শুনবে? বলো। রং তুলিতে ছোপ ছাপ, মাঠের পাশে ঝোপ ছাপ, ঝোপের পাশে সোনার গাও, একটুখানি বসে যাও। মহসিন গম্ভীর মুখে একটু দূরে দাঁড়িয়ে আছে। তার মেজাজ ভয়ঙ্কর খারাপ। কেন জানি তার ধারণা হয়েছে যে তাদের পেছনে না দেখে ট্রাকটাও থেমেছে, অপেক্ষা করছে কখন আবার আসে। যেই সে পিকআপ নিয়ে দেখা দেবে অমনি ট্রাক ড্রাইভার আগের ফাজলামি শুরু করবে। হারামজাদা। লিনা চা শেষ করে বলল, নাচ দেখবে ছোট মামা? এখানে নাচবে? আমি সব জায়গায় নাচতে পারি। এখন তো আমরা রওনা হব, আমরা বরং চিটাগাং পৌঁছে তারপর নাচ দেখব। তাহলে কবিতা বলি। বলো। খোকন খোকন ময়না, পরিয়ে দেব গয়না, খোকন যাবে মামার বাড়ি, আর যে দেরি সয় না। মহসিন যা ভেবেছিল তাই। তারা রওনা হয়েছে 15 মিনিট পর। এই 15 মিনিটে ট্রাকের অনেক দূর চলে যাওয়ার কথা, তা যায়নি। মহসিন পিকআপ নিয়ে কিছু দূর এগোতেই দেখল ট্রাক। কুলি দুজন পিকআপের দেখা পাওয়া মাত্র আনন্দে হেসে ফেলল। মহসিন বলল, হারামজাদা, কুত্তা। মুহিব বলল, ড্রাইভার সাহেব, আপনি ওদের লক্ষ্য করবেন না, নিজের মতো চালান। মহসিনের চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ লালচে। সে বিড়বিড় করে কি যেন বলছে। ট্রাকে বসে থাকা কুলি দুজন দাঁত বের করে হাসছে। একজন আঙুল দিয়ে দেখাচ্ছে। মহসিন দাঁতে দাঁত চেপে বলল, ওরের বাচ্চা। আর ঠিক তখনই ট্রাক সাইড দিল। ট্রাক ড্রাইভার জানালা দিয়ে হাত বাড়িয়ে ইশারা করল চলে যেতে। মহসিন তাই করল। নিমিষে ট্রাকের পাশাপাশি চলে এলো। ভুল যা করার তা এর মধ্যেই হয়ে গেছে। মহসিনের সামনে কোকা কোলা কোম্পানির মাইক্রোবাস, পেছনে যাবার উপায় নেই। পেছনে ঢাকা চিটাগাং লাইনের বিরাট একটা হিনো বাস। বাস ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে, কান ঝাঁঝা করছে। ট্রাক ড্রাইভার কি তাকে ইচ্ছে করে বিপদে ফেলেছে, না রসিকতা? মহসিনের 30 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা কোনো কাজে লাগছে না, মাথা কাজ করছে না।
চোখের দৃষ্টিও ধোঁয়াটে হয়ে গেছে। মনে হচ্ছে হঠাৎ ঘন হয়ে কুয়াশা পড়েছে। স্টিয়ারিং হুইল হয়ে গেছে পাথরের মতো শক্ত। মহসিন চোখ বন্ধ করে ফেলল। লীনা শক্ত করে মুহিবের গলা জড়িয়ে ধরে আছে, কিন্তু তাকিয়ে আছে চোখ বড় বড় করে। মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দিয়ে মুহিবদের পিকআপ রাস্তায় ছুঁড়ে ফেলল। মিরুর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আবির দুপুর থেকেই কিছু মুখে দিচ্ছে না। ঠোঁট শক্ত করে বন্ধ করে আছে। গায়ে একটু গরম। সেই উত্তাপ অবশ্যই থার্মোমিটারে ধরা পড়ছে না। মিরুর ধারণা জ্বর আছে। সে খানিকক্ষণ পর পর ছেলের কপালে এবং বুকে হাত রাখছে। মিরুর মা বেশ বিরক্ত হচ্ছেন। সেই বিরক্তি প্রকাশ করছেন না। মেয়ের আলহাদি প্রশ্রয় দিচ্ছেন না। সহ্য করার চেষ্টা করছেন। মিরু মার ঘরে ঢুকে কাঁদো কাঁদো গলায় বলল, কি করে মা বলো তো? রাহেলা আবেগশূন্য গলায় বললেন, আবার কি হয়েছে? বাবুর গা গরম, জ্বর জারি হয়েছে বোধহয়। বাচ্চাদের তো জ্বর টর হবেই। শ্বাস নেবার সময় কেমন যেন শাঁ শাঁ শব্দ হয়। বুকে বোধহয় ঠান্ডা বসে গেছে। আবরার আসবে বলেছে, ও এলে ওকে দেখা। সে তো আর চাইল্ড স্পেশালিস্ট না মা। চাইল্ড স্পেশালিস্ট খোঁজার মতো কিছু হয়নি মিরু। দুপুর থেকে কিছু মুখে দিচ্ছে না। খিদে হচ্ছে না তাই মুখে দিচ্ছে না? তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছিস কেন? আবিরের বাবাকে ট্রাঙ্কল করবো মা? করতে চাইলে কর, তবে ছেলের অসুখের কথা না বলাই ভালো। চিন্তা করবে। মিরুর চোখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। সে হাসি মুখে বলল, টেলিফোনটা তোমার ঘরে নিয়ে আসি মা। রাহেলা বললেন, নিয়ে আয়। বাবার ঘর থেকে টেলিফোন করা বিরাট যন্ত্রণা। 3 মিনিটের বেশি কথা বললেই তিনি রেগে যান। পৃথিবীর কোনো স্বামী স্ত্রী কি পারে 3 মিনিটে তাদের কথা শেষ করতে? রাহেলার দাঁত ব্যথা করছে। তিনি চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছেন। মিরু আবিরকে তার পাশে বসিয়ে টেলিফোন আনতে গেছে। রাহেলা হাত বাড়িয়ে আবিরকে কোলে নিতে নিতে দীর্ঘশ্বাস ফেললেন। এই মাসে মিরুর এটা 2য় দফায় লং ডিস্টেন্স কল। এক একটা কলে 1000-1200 করে বিল হয়। আজ এই মেয়ে কতক্ষণ কথা বলবে কে জানে। গত মাসে টেলিফোন বিল এসেছে 6000 টাকা। 6000 টাকা টেলিফোন বিল দেওয়ার মতো অবস্থা সংসারে নাই। তা এই মেয়ে বুঝবে কেন? তার মেয়ে এত বোকা ছিল না কখনো। বিয়ের পর বোকা হয়ে গেছে। মনে হয় আরও হবে। মানুষ নষ্ট হয় সঙ্গদোষে। মিরুর স্বামী মুখলেসুর রহমানই মেয়েটার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দিচ্ছে। মুখলেসুর রহমান স্বভাব কৃপণ, চালিয়াত ধরনের ছেলে। 1 বছরের মতো বাইরে আছে। একবারও টেলিফোন করেনি। ডলার নষ্ট হবে। স্ত্রীর হাত খরচের টাকাও আসছে না। চিঠি লিখেছে, কষ্ট করে চালিয়ে নাও, ডলার জমাচ্ছি, পরে কাজে লাগবে। তোমার বাবার কাছ থেকে কিছু ধার নাও, আমি দেশে এসে শোধ করব। আবিরের জন্মের সময়ও এই ব্যাপার। ক্লিনিকে বাচ্চা হলো, নর্মাল ডেলিভারি নয়, সিজারিয়ান। 17,000 টাকা বিল। সেই টাকা তাদেরকে দিতে হয়েছে, কারণ জামাই হাসি মুখে বলেছে, টাকাটা কি আপনারা দেবেন না আমি দেব? আপনার মেয়ে বলছিল, আমি দিলে আপনারা মাইন্ড করবেন, এই জন্যে জিজ্ঞেস করছি। রাহেলা বললেন, আমিই দেব, তোমাকে ভাবতে হবে না। ভাবছি না তো মা, মোটেই ভাবছি না। তবে এসব পুরনো নিয়মকানুন বদলানো উচিত। বিয়ের পর মেয়ের যাবতীয় দায় দায়িত্ব স্বামীর। বাবা মার এইসব নিয়ে ভাবা উচিত না। 1 বছর ধরে স্ত্রী পুত্র ফেলে সে নিউ জার্সিতে আছে। ইচ্ছা করলে দুজনকে নিয়ে যেতে পারে, কিন্তু নেবে না। তাতে ডলার সেভ হবে না। মিরু বাবার ঘরেই ঢুকল। বাবা চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে আছেন। ঘুমিয়ে পড়েছেন বলেই মনে হচ্ছে। মিরু ভয়ে ভয়ে টেলিফোনের প্লাগ খুলল। জামিল সাহেব কড়া গলায় বললেন, টেলিফোন নিচ্ছিস কোথায়? মিরু ক্ষীণ স্বরে বলল, মা জানি কোথায় টেলিফোন করবে। সেটা আমার ঘর থেকে করতে পারে না, গোপনে করতে হবে। সব জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে।
আলনা থাকবে আলনার জায়গায়, টেলিফোন থাকবে টেলিফোনের জায়গায়। টেলিফোন তো মানুষ না যে এক এক সময় এক এক জায়গায় ঘুরে বেড়াবে। যা, তোর মাকে আসতে বল। আচ্ছা। মিরু এসে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি টেলিফোনটা এ ঘরে এনে দাও মা, বাবা আনতে দিচ্ছে না। রাহেলা টেলিফোন এনে দিলেন। মিরু তৎক্ষণাৎ নিউ জার্সিতে কল বুক করল। রাহেলা লক্ষ্য করলেন মিরু টেলিফোন সেটের পাশে মূর্তির মতো বসে আছে। আগ্রহে এবং আনন্দে তার চেহারাটাই অন্যরকম হয়ে গেছে। রাহেলার খুব মায়া লাগছে। তার কাছে টাকা থাকলে তিনি টিকিট কেটে মেয়েকে স্বামীর কাছে পাঠিয়ে দিতেন। মিরু বলল, মা আজ কিন্তু একটু বেশি কথা বলবো। আচ্ছা, তুমি আবিরকে নিয়ে একটু অন্য ঘরে যাও তো মা। রাহেলা আবিরকে নিয়ে উঠে গেলেন, আর তার সঙ্গে সঙ্গে টেলিফোন বাজল। না, নিউ জার্সি থেকে কোনো কল না, মগবাজার থেকে বজলু নামের একজন লোক টেলিফোন করছে, অরুকে চাচ্ছে। মিরু বলল, ওকে তো এখন দেয়া যাবে না, আপনার যা বলার আমাকে বলুন। তাকেই দরকার, জরুরি একটা খবর দেব। বললাম তো তাকে দেয়া যাবে না, সে ঘুমোচ্ছে, শরীর ভালো না। আপনি পরে টেলিফোন করুন, আমি এখন আমেরিকা থেকে একটা কল এক্সপেক্ট করছি। আপনি কি দয়া করে ওনাকে বলবেন যে মুহিব অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ, ঢাকা মেডিকেলে ইন্টেন্সিভ কেয়ারে আছে। মুহিবটাকে? ওনাকে বললেই চিনবেন। আচ্ছা বলবো, আপনি লাইনটা ছাড়ুন, আমিও খুব জরুরি একটা কল এক্সপেক্ট করছি। আপনি দয়া করে খবরটা দেবেন, বলবেন বজলু টেলিফোন করেছিল। বলবো। বজলু নামের অপরিচিত এই মানুষটা টেলিফোন রাখার প্রায় সঙ্গে সঙ্গেই নিউ জার্সির কল পাওয়া গেল। মিরু 10 মিনিট কথা বলল। এই 10 মিনিটে 3 বার কাঁদল। 2 বার ফোঁপাতে ফোঁপাতে বলল, বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। অরুকে যে খবরটা দেওয়ার কথা, মিরু সেই খবরটা দিল না, কারণ তার কিছুই মনে নেই। প্রবাসী স্বামীর সঙ্গে কথা বললে তার এরকম হয়, সব কিছু এলোমেলো হয়ে যায়, শরীর ঝনঝন করতে থাকে। সেই রাতে এক ফোঁটা ঘুম আসে না, গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে থাকে। অরুর ঘুম ভাঙল সন্ধ্যাবেলা। ঘর অন্ধকার, জানালা দিয়ে শীতের হাওয়া আসছে, আকাশ মেঘে মেঘে কালো। শীতের সময় আকাশে মেঘ করলে কেন জানি খুব বিষণ্ণ লাগে। অরু বিছানা থেকে নামল, বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় খুব হাওয়া, গায়ে কাঁপন লাগছে। মিরু বাটি ভর্তি দুধ নিয়ে রান্নাঘর থেকে আসছে। অরুকে দেখে কিশোরীর মতো পরিষ্কার গলায় বলল, তোর দুলাভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা হলো, 10 মিনিট কথা বললাম। অরু হাই তুলতে তুলতে বলল, দুলাভাই টেলিফোন করলেন না তুমি করলে? আমি করলাম। আমেরিকা থেকে কল করা খুব খরচান্ত ব্যাপার, তাছাড়া লাইনও সহজে পাওয়া যায় না। দুলাভাই শুধু লাইন পান না, আর সবাই পায়। এসব কি ধরনের কথা অরু? ঠাট্টার কথা আপা, দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? তোর কথা টেলিফোনে জিজ্ঞেস করছিল। বলো কি, কি সৌভাগ্য আমার। তোর বিয়ের তারিখ হয়েছে কিনা জানতে চাইল। আমি বললাম পৌষ মাসের মাঝামাঝিতে বিয়ে হবে। অরু হাসতে হাসতে বলল, দুলাভাই বড় বাঁচা বেঁচে গেলেন, যেহেতু বাইরে আছেন গিফট টিফট কিছু দিতে হবে না, সুন্দর একটা কার্ড পাঠালেই চলবে। মিরু কঠিন চোখে তাকিয়ে আছে। অরু বলল, তুমি রাগ করছো নাকি? দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? এই জাতীয় ঠাট্টা আমার ভালো লাগে না। তোদের জন্যে তোর দুলাভাইয়ের যে দরদ, তার 1% দরদও তোদের নেই। তাই নাকি? 1 বছর ধরে বেচারা বাইরে পড়ে আছে, আমি ছাড়া একবার কেউ কি তার সঙ্গে কথা বলেছে? বাবার জন্মদিনে সে কার্ড পাঠিয়েছে। বেচারার জন্মদিন গেল, বাবা কি তাকে একটা কার্ড পাঠিয়েছেন?
নাকি এক লাইনের একটা চিঠি লিখেছেন? বাবা জানতেন না ওনার জন্মদিন কবে। কেন জানবে না? আমি বাবাকে গিয়ে বললাম, বাবা 25শে অক্টোবর আবিরের বাবার জন্মদিন। বাবা বললেন, বুড়ো ধাড়ির আবার জন্মদিন কি? এইভাবে কেউ কথা বলে? নাকি বলা উচিত? মোটেই বলা উচিত না। মিরুর চোখে পানি এসে গেল। অরু বলল, এসব কথা বাদ দাও আপা। দুলাভাই কেমন আছেন? ভালো আছে, একটু ঠান্ডা লেগেছিল, এখন ভালো। আপা শোনো, খুব সিনসিয়ারলি একটা প্রশ্নের জবাব দাও তো, খুব সিনসিয়ারলি। তোমার সবচেয়ে প্রিয় মানুষটি কে? তোর দুলাভাই। আবার কে? আচ্ছা আপা, পৃথিবীর সব মেয়েরাই কি তাদের স্বামীকে তোমার মতো ভালোবাসে? মিরু বিরক্ত হয়ে বলল, স্বামীকে ভালোবাসবে না তো কি রাস্তার মানুষকে ভালোবাসবে? মাঝে মাঝে তুই এমন পাগলের মতো কথা বলিস। অরু অস্পষ্ট স্বরে বলল, পৃথিবীতে প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের ভালোবাসাও কি আলাদা? একজনের ভালোবাসা নিশ্চয়ই অন্য একজনের ভালোবাসার মতো নয়। মিরু বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু বলছে না। বলতে বলতে সে লক্ষ্য করল তার কেমন যেন লাগছে। মুহিবের পাশে থাকার জন্যে এক ধরনের তীব্র ব্যাকুলতায় সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। চিটাগাঙে মুহিব কোথায় উঠেছে এটা কি খোঁজ নিয়ে জানা যায় না? সে যদি রাতের ট্রেনে চিটাগাং চলে যায়, ভোরবেলা মুহিবকে ঘুম থেকে ডেকে তুলে বলে, তুমি কেমন আছো? মুহিব কি করবে তখন? খানিকক্ষণ তোতলাবে। বেশি রকম চমকালে সে তোতলাতে শুরু করে, কুৎসিত লাগে। বয়স্ক একজন মানুষ তো 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 করছে, জঘন্য। কেমন হয় চিটাগাং চলে গেলে? ট্রেনে করে একা একা চলে যাওয়া কি খুব সাহসের কাজ? গোপনে বিয়ে করে এর চেয়ে অনেক বেশি সাহস কি সে দেখায়নি? আচ্ছা ধরা যাক একা যাওয়া সম্ভব না, সে তো অনায়াসে বজলুকে বলতে পারে, ভাই আমাকে চিটাগাং নিয়ে চলুন, আমার খুব যেতে ইচ্ছা করছে। উনি নিশ্চয়ই রাজি হবেন। ময়নার মা এসে বলল, আফা আম্মা আপনারে ডাকে। অরু মার ঘরের দিকে রওনা হল। রাহেলার তীব্র দাঁত ব্যথা হয়েছে, ওষুধপত্র এখনো কিছু খাচ্ছেন না। আবরার আসবে, তাকে জিজ্ঞেস করে খাবেন। অরু ঘরে ঢুকে বলল, মা ডেকেছ? দাঁত ব্যথা কি খুব বেশি? কি জন্যে ডেকেছ মা? বাতি নিভিয়ে আমার পাশে বস। অরু তাই করল। রাহেলা মেয়ের পিঠে হাত রেখে বললেন, তোর কি কোনো সমস্যা আছে? অরু বিস্মিত হয়ে বলল, এই কথা কেন বলছ? কোনো কারণ নাই, হঠাৎ মনে হলো। আছে কোনো সমস্যা মা? না। আজ কলেজ থেকে ফিরে শুনি তুই ঘুমাচ্ছিস, বলে দিয়েছিস তোর ঘুম যেন ভাঙানো না হয়। আমি ভাবলাম অসুখ বিসুখ হয়েছে, তোর কাছে খানিকক্ষণ বসলাম, দেখি ঘুমের মধ্যে তুই খুব কাঁদছিস। দুঃস্বপ্ন দেখছিলাম মা। কি দুঃস্বপ্ন? আমি একটা পাঞ্জাবিতে সুতার কাজ করছি, সূচ বারবার আমার আঙুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরুচ্ছে। সেই রক্তে পাঞ্জাবিটা মাখামাখি হয়ে গেল। পাঞ্জাবিটা কার জন্যে বানাচ্ছিস? রাহেলা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। অরু চোখ ফিরিয়ে নিল। রাহেলা বললেন, ঠিক করে বলতো মা, আবরার ছেলেটিকে কি তোর পছন্দ না? উনি চমৎকার একজন মানুষ মা। অনেক সময় চমৎকার মানুষও মনে ধরে না। আমি লক্ষ্য করেছি, বিয়ে ঠিক হয়ে যাবার পর থেকে তোর মধ্যে এক ধরনের অস্থিরতা। ঘুমের মধ্যে তোকে যে আজই কাঁদতে দেখলাম তা না, আগেও দেখেছি।
ওরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন মিরু এসে বলল, আবরার সাহেব এসেছেন, এক গাদা খাবার দাবার নিয়ে এসেছেন। রাহেলা বললেন, ওকে এখানেই নিয়ে আয়। তিনি অরুর চোখের দিকে তাকালেন। অরুর চোখ উজ্জ্বল দেখাচ্ছে। তিনি আশ্বস্ত হলেন যে আশঙ্কা করেছিলেন তা নয়। সাদা রঙের পিকআপ ধান খেতে পড়ে আছে। ঢাকা চিটাগাং হাইওয়েতে গাড়ির ভিড়। এরা কেউ থামছে না, বরং অ্যাক্সিডেন্টের কাছাকাছি তাদের গাড়ির গতিবেগ বেড়ে যাচ্ছে। এখন গাড়ি থামানো মানেই সমস্যা। আহত মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়তে পারে। কেউ মারা গিয়ে থাকলে সমস্যা আরও বেশি। রাস্তা ব্লক হয়ে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টার মতো গাড়ি চলবে না। মানুষজন জমবে, পুলিশ আসবে, গাড়ি ভাঙচুরও হতে পারে। গাড়ি ভাঙচুর হওয়া অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিছু একটা হলেই গাড়ি ভাঙা হয়। কাজেই অ্যাক্সিডেন্ট হলে হবে। বড় বোকামি হবে গাড়ি থামিয়ে কি হয়েছে খোঁজ নিতে যাওয়া। গাড়ি চালক বা যাত্রী কারো হাতে সময় নেই। ফেরি ধরতে হবে। ফেরির লম্বা লাইনে যেন পড়তে না হয়। গ্রামের কিছু লোকজন পিকআপ ঘিরে দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা এবং মহিলাদের কান্না শোনা যাচ্ছে। উল্টে যাওয়া পিকআপ থেকে প্রথমে বের হয়ে এলো লিনা। তার চোখে ভয়ের চেয়ে বিস্ময় বেশি। সে ডাকল, আব্বু, ও আব্বু। লিনার বাবা বের হয়ে এলেন। বেরুলো ড্রাইভার মহসিন। মহসিনের বাঁ হাত দিয়ে রক্ত পড়ছে। রক্তে শার্টের অনেকখানি ভিজে গেছে। তবে তার কাছে এই আঘাত খুব গুরুতর বলে মনে হচ্ছে না। হতভম্ব হয়ে তাকিয়ে থাকা মানুষগুলির দিকে সে তাকিয়ে বলল, দাঁড়ায় তামাশা দেখতেছেন? এদের গাড়ি থেকে বের করেন। আশেপাশে ডাক্তারখানা কোথায় আছে? গ্রামের মানুষগুলি কোনো জবাব দিল না। একজন বুড়ো শুধু বলল, কয়জনের মৃত্যু হয়েছে? এত বড় অ্যাক্সিডেন্ট, সে তুলনায় ক্ষতি অল্প। গুরুতর আঘাত পেয়েছে শুধুমাত্র মুহিব। একমাত্র তারই জ্ঞান নেই। মাথার পেছনের দিকের খানিকটা অংশ থেতলে গেছে। মহসিন বলল, ইনারে খুব তাড়াতাড়ি কোনো বড় হাসপাতালে নিতে হবে। আপনারা একটা ব্যবস্থা করেন। ঢাকার দিকে যে গাড়িগুলো যাইতেছে তার একটারে থামান। মুহিবের মাথা কোলে নিয়ে একজন মহিলা বসে আছেন। ইনি লিনার মা। তার আকাশি রঙের শাড়ি রক্তে মাখামাখি হয়ে গেছে। ভদ্রমহিলা এক মনে দোয়া ইউনুস পাঠ করছেন। গ্রামের মানুষের এই দৃশ্য দেখার দিকেই আগ্রহ বেশি। আহত মানুষটিকে ঢাকায় পাঠানোর ব্যাপারে তাদের তেমন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। ওই বুড়ো লোকটা লিনার মাকে বলল, মানুষটা আপনার কে হয়? লিনার মা বললেন, আপনারা কেউ একটু পানি আনবেন, ওনাকে পানি খাওয়াবো। পানি আনার ব্যাপারে সবার খুব উৎসাহ দেখা গেল। একসঙ্গে 4-5 জন ছুটে গেল। লিনার বাবা ঢাকার দিকে যাচ্ছে এমন কোনো একটা গাড়ি থামাবার চেষ্টা করছেন। হাত তুলে চিৎকার করছেন, কিন্তু কেউ থামছে না। তিনি উপায় না দেখে হাত তুলে রাস্তার মাঝখানে দাঁড়ালেন। তবু কেউ থামছে না। তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এ সময় ছোট্ট লিনা একটি অসীম সাহসের কাজ করল। সেও বাবার মতো 2 হাত তুলে রাস্তার একটা অংশ আড়াল করে দাঁড়ালো। ঢাকাগামী একটা চেয়ার কোচকে যে কারণে বাধ্য হয়ে থামতে হলো। ডাক্তার সাহেব বললেন, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমাদের যা করার আমরা করছি। আপনি বাইরে অপেক্ষা করুন। হইচই কান্নাকাটিতে সমস্যা হয়। জেবা শান্ত স্বরে বলল, আমি তো কান্নাকাটি করছি না। তবু বাইরে থাকুন। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আমরা রোগীর আত্মীয় স্বজন রাখি না। অবশ্যই মাঝে মাঝে এসে দেখে যাবেন। 24 ঘন্টা ডাক্তার থাকবে, চিন্তার কিছু নেই। জেবা শেষবারের মতো তাকালো। মুহিব চিত হয়ে শুয়ে আছে। তার পুরো মাথায় ব্যান্ডেজ। সেই ব্যান্ডেজ ভিজে উঠেছে রক্তে। চোখ বন্ধ। নাকের ভেতর নল ঢুকে গেছে। অক্সিজেন দেয়া হচ্ছে। মুখ খানিকটা হা করা। 2টি হাতই স্ট্র্যাপ দিয়ে বিছানার সঙ্গে বাঁধা।
মুহিবের বুক উঠানামা করছে। জীবনের চিহ্ন বলতে এইটুকুই। ঘরটা ছোট, ছোট ঘরের অনেকখানি দখল করে নিয়েছে যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার। ঘরময় মাথা ধরে যাবার মতো কড়া ফিনাইলের গন্ধ। ঘরের ছাদ অনেক উঁচুতে, ছাদ থেকে ইলেকট্রিকের তার ঝুলছে। দেখলেই কেন জানি মনে হয় ফাঁসির দড়ি। ঘরে আলোও কম। মৃত্যুর সময় এই ঘরের রুগীরা পৃথিবীর অসুন্দর একটি অংশ দেখে যাবে। যেবার মনে হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলি খুব সুন্দর করে সাজিয়ে রাখা উচিত। এই ঘরটা থাকবে আলো বাতাসে ভরপুর। ফুলদানি ভর্তি থাকবে গোলাপের গুচ্ছ। বড় বড় জানালা থাকবে, যে জানালা দিয়ে আকাশের অনেকখানি দেখা যায়। জেবা বারান্দায় চলে এলো। বারান্দায় অনেকেই আছে। মুহিবের বন্ধুরা এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। বজলুকে ছাড়া জেবা আর কাউকে চেনে না। এরা কেউ তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে না, দূরে দূরে আছে। এই ভালো, জেবার এখন সান্ত্বনার প্রয়োজন নেই। বজলুকে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেদের মতো মাটিতে বসে আছে। কিছুক্ষণ পর পর ফুঁপিয়ে কেঁদে উঠছে। তার স্ত্রী একটা হাত রেখেছে স্বামীর পিঠে, সেও কাঁদছে। শফিকুর রহমান সাহেব তার মেয়ের হাত ধরে মুহিবের বন্ধুদের কাছ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন। অপরিচিত একজন ডাক্তার পাশ দিয়ে যাবার সময় কি মনে করে যেন থমকে দাঁড়ালেন এবং বললেন, নাম কি তোমার খুকি? সারা বলল, আমার নাম প্রিয়দর্শিনী। শফিকুর রহমান মেয়ের দিকে তাকালেন। তার ভুরু কুঁচকে গেল। প্রিয়দর্শিনী নাম মুহিবের দেয়া। মেয়ের জন্মের পরপর মুহিব বলল, আপা, তোমার মেয়েটা তোমার মতো সুন্দর হয়নি, তবুও আমি ওর নাম দিলাম প্রিয়দর্শিনী। জেবা বললেন, তুই নাম দিতে গিয়ে ঝামেলা করিস না তো, তোর দুলাভাই নাম ঠিকঠাক করে রেখেছে। তুই নাম দিচ্ছিস শুনলে বিরক্ত হবে। মুহিব বলল, তোমাদের নামে তোমরা ডাকবে, আমি ডাকবো প্রিয়দর্শিনী। এই যে প্রিয়দর্শিনী, তাকান দেখি আমার দিকে। আমি আপনার মামা। দুবার মা ডাকলে মামা হয়, কাজেই মামা কোনো হেলা ফেলার জিনিস না। দুজন মা সমান সমান একজন মামা। এটা হচ্ছে অ্যালজেব্রা। বড় হলে শিখিয়ে দেব। এখন দয়া করে একবার চোখ পিটপিট করুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার কথা শুনছেন। কি আশ্চর্য, আপা দেখো দেখো, চোখ পিটপিট করছে। প্রিয়দর্শিনী আমার কথা শুনছে। শফিকুর রহমান মুহিবের এই নামে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব ততটুকু বিরক্ত হলেন। তার সমস্ত কাজকর্ম হচ্ছে আনুষ্ঠানিক, কাজেই তিনি মুহিবকে তার অফিসেই ডেকে পাঠালেন। বরফ শীতল গলায় বললেন, আমি আমার মেয়ের নাম রেখেছি সারা, তুমি এই নামেই তাকে ডাকবে। জি আচ্ছা দুলাভাই। দিনের মধ্যে তুমি লক্ষ্যবার প্রিয়দর্শিনী বলে ডাকো, যা আমাকে যথেষ্ট পরিমাণে বিরক্ত করে। বুঝতে পারছো? পারছি। আপনার সামনে আর ডাকবো না। আমার আড়ালেও এই নামে ডাকবে না। জি আচ্ছা। এটা বলার জন্যেই আমি তোমাকে খবর দিয়েছিলাম। এখন যাও, কফি খেয়ে যাও, কফি দিতে বলেছি। শফিকুর রহমান সাহেবের কঠিন শাসনে মুহিবের কিছু হলো না। তার অনুপস্থিতিতে সে 1 লক্ষ বারের জায়গায় 2 লক্ষ বার ডাকতে লাগলো, প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী। জেবাও এই নাম মাঝে মাঝে বলতো, যেমন, আয় মুহিব শোন, তোর প্রিয়দর্শিনী আজ কি করেছে শোন। সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। আমার চোখের পাতা এক হতেই ওয়া ওয়া করে কান্না। আমি চোখ মেলতেই তার কান্না বন্ধ, মুখে হাসি। এইভাবে রাত জাগলে তো আমি মরে যাব। কবে তোর প্রিয়দর্শিনী বড় হবে? প্রিয়দর্শিনী বড় হয়েছে, এখন তার বয়স 10। সে গোলাপি রঙের একটা স্কার্ট পরে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটা শুধু যে বাবার মতো দেখতে তাই না, স্বভাবও বাবার মতো, খুবই গম্ভীর। প্রায় ঘন্টা 2 এর মতো সে দাঁড়িয়ে আছে। এই 2 ঘন্টায় সে একটি মাত্র প্রশ্ন করেছে।
সে প্রশ্নের সঙ্গে হাসপাতালের বা বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। সে জানতে চেয়েছে ক্রিস্যান্থেমাম বানান কি। শফিকুর রহমান বিস্মিত হয়ে ফুলের বানান বলেছেন এবং জানতে চেয়েছেন, হঠাৎ এই বানান কেন মা? সারা বাবার প্রশ্নের উত্তর দেয়নি।